হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের এই গল্পটার নাম প্রতিশোধ। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভৌতিক গল্প নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি, যাতে আপনারা এই ভৌতিক গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি মনোযোগী হন। অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেল কোনো সময় মন গড়া কথা বলে না। অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলের যে সমস্ত কথাবার্তা, সেটা আপনারা নিজেরা বিবেচনা করে দেখবেন কোনটা বাস্তব, কোনটা মন গড়া কথা। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমাদের গল্প শোনেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ভূতের গল্প আনার চেষ্টা করি, যাতে আপনারা ভূতের গল্পটা শুনে নিজেকে ভয়ও লাগাতে পারেন এবং অনেকটা আনন্দ পান। আমরা সবসময় আপনাদের জন্য এই চেষ্টাটাই করি। তাই আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। গল্প পাঠে আমি অঙ্কুশ। সাউন্ড শব্দ সংযোজনায় আমাকে সাহায্য করেছেন অরিন্দম ব্যানার্জি এবং পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য। অরিন্দম ব্যানার্জি ও পলাশ ভট্টাচার্যকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। তাই যে সকল বন্ধুরা আমাদের এই গল্পটি যে যেখান থেকেই শুনছেন, তাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রত্যেক দিন প্রতি মুহূর্ত আপনাদের জন্য নতুন নতুন ভৌতিক গল্প নিয়ে হাজির হয়ে থাকি। তো চলুন কানে হেডফোনটা গুঁজে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনি। আপনাদের কাছে একটাই অনুরোধ, গল্পটা শেষ পর্যন্ত শুনবেন, না হলে কিন্তু গল্পের সারমর্ম আপনারা কিছুই বুঝতে পারবেন না। গল্পটার সারমর্ম যদি বুঝতে হয় তাহলে গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। পুরনো বাড়ি ছেড়ে সবে নতুন বাড়িতে আমরা তখন এসেছি। জায়গাটা আসলে ছোট্ট মফস্বল। আমাদের আগের বাড়ি ছিল এখান থেকে 2 গ্রাম পরে। এই মফস্বলে বাবার একটা ছোট্ট ডিসপেন্সারি আছে। আর তাছাড়া এই বাড়ি থেকে আমার কলেজ আর বুনুর স্কুল খুব কাছেই বলা যায়। নতুন বাড়িটা বেশ সুন্দর, ছোটোর ওপরে 2 বড় বড় বেডরুম, রান্নাঘর আর তার পাশেই একটা টানা বারান্দা। বারান্দা থেকে নেমেই উঠোন। উঠোনের এক পাশে কলতলা আর স্নানের ঘর, আর এক পাশে শৌচাগার। আমাদের পাশে একটা বাড়ি, তারপর বেশ কিছুটা ফাঁকা জায়গা, তারপর মূল পাড়া শুরু হয়েছে। আসলে এখানে সবে নতুন বাড়ি শুরু হয়েছে, তাই পাড়ার মাঝে মাঝে বেশ কিছু ফাঁকা জায়গা পড়ে আছে। বিকালে এগুলোতে বাচ্চারা খেলতে আসে। পাড়ায় সেইভাবে কারো সাথে আলাপ হয়নি। আর তাছাড়া কিছুদিন পর বুঝতে পারলাম আমাদের বাড়ির পাশের বাড়িটাই কেউ থাকে না, বাড়ির লোকজন শহরে থাকে। কালেভদ্রে আসে এখানে। বাড়িটায় গাছপালায় ভর্তি। আমি আর বুনু যে ঘরে থাকি সেখান থেকে রাত্রিবেলায় জানালা দিয়ে বাড়িটার বারান্দা দেখা যায়। অন্ধকারে কেমন যেন আমাদের গা ছমছম করে, তবুও কেউ কাউকে কিছু বলি না। হঠাৎ করে কখনো কুকুর ডেকে উঠলে কিন্তু সত্যি খুব ভয় লাগে। আমার বাবা সকালে ডিসপেন্সারিতে চলে যায়, সেই রাত 9টায় আসে। সন্ধেবেলায় টুকু মা রান্নাঘরে ব্যস্ত থাকে, আর আমি আর বুনু বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকি। তবুও জানালা দিয়ে বাইরে চোখ চলে যায় মাঝে মাঝে। মাকে আবার ভয়ের কথা বলা যায় না। মায়ের মতো এইসব হলো আবল তাবল সিরিয়াল দেখার ফল। এভাবেই চলছিল আমাদের দিনগুলি। তারপর এমনি এক সন্ধ্যায় আমি আর বুনু পড়তে বসেছি। হঠাৎ দেখি বুনু দারুণ চিৎকার করে উঠল। বুনু জানালা দিয়ে হাত দেখালো। আমি ওর হাত অনুসরণ করে দেখি কেউ যেন উঠোনে সাদা শাড়ি মেলে রেখেছে। আমি বাকরুদ্ধ। বুনুকে নিয়ে আমি রান্নাঘরে ছুটলাম। মাকে বলতেই মা তো খুব রেগে গেলেন। কেউ হয়তো বাড়িতে এসেছে, কিংবা তাদের বানানো গল্প। মা আমাদের নিয়ে ঘরে এলো। আশ্চর্য, শাড়ি উধাও, কিন্তু সত্যি যে আমরা দেখেছি। বাড়িটাও অন্ধকার প্রতিদিনের মতো। মানুষের কোনো চিহ্ন পাওয়া গেল না। আবার মায়ের কাছে বকা খেলাম। রাত তখন 10টা। সবাই খেতে বসেছি একসাথে। পাশের বাড়ির উঠোনে দুমদাম শব্দ হতে লাগলো। সবাই জানালায় গিয়ে দেখি তাল গাছ থেকে কিছু যেন কেউ ছুঁড়ে দিচ্ছে উঠোনে। মা সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দিলেন।
আমার বাবা যথেষ্ট সাহসী। বাবা বললেন ব্যাপারটা বাইরে বেরিয়ে দেখে আসবেন। মা কিছুতেই যেতে দিলেন না। আর আমাদের দু বোনের অবস্থা তখন দেখার মতো, ঠক ঠক করে কাঁপছি। তারপর আরও 2 দিন গেল এইভাবে। রাতে আমরা মায়ের সাথে ঘুমোই এখন, ভয়ে সিটিতেই থাকি। তারপর বাবা আমাদের সব থেকে কাছের এক প্রতিবেশীর বাড়ি গিয়ে ব্যাপারটা জানান। তারপর তাদের কাছে যা শুনলাম, অবাক হওয়ার মতো। পাড়ায় ব্যানার্জির বাড়ির লোকেরাই সব থেকে পুরাতন এই পাড়ায়। ব্যানার্জি দাদু জ্যেষ্ঠ লোক, তার স্ত্রী, 2 ছেলে এবং তাদের 2 বউ আর নাতি নাতনি নিয়ে সংসার। এই বাড়ির লোকেদের অদ্ভুত স্বভাব হলো অন্যকে অযথা ভয় দেখিয়ে অথবা ঠকিয়ে তারা খুব মজা পান। পাড়ায় প্রায় সবার সাথেই এমন কিছু না কিছু করেছেন। এই শুনে আমরা বিস্ময় হতবাক। সুতরাং এই দাঁড়ালো যে তারাই আমাদের ভয় দেখিয়েছেন এতদিন। পৃথিবীতে মানুষের চারিত্রিকে হেন বৈশিষ্ট্য যে থাকতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। যাই হোক, আমার বাবা এই ব্যাপারে তাদের সাথে কথা বলতে যান এবং তারা স্বীকারও করেন। ব্যানার্জি দাদু বরং একচোট হেসে নিয়ে বললেন, তা কেমন ভয় পেলে বলো? আমার বাবা যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন। বললেন, বাড়িতে ছোট ছোট মেয়ে নিয়ে থাকি, ওরা তো ভীষণ ভয় পেয়েছে। এভাবে ভয় দেখানো কি ঠিক হলো বলুন? আরে বাবা, ভয়ের কি আছে? তাছাড়া ভূত বলে কিছু আছে নাকি? বাবা কিছুক্ষণ পর বললেন, অবশ্যই আছে। আপনি বিশ্বাস করেন না? ব্যানার্জি দাদু ভীষণ অবাক হলেন। এরকম উত্তর তিনি আশা করেননি। বললেন, সে কি হে, এই সভ্যতাতে এসেও ভূতের অস্তিত্ব বিশ্বাস করো? অবশ্য, তা বিশ্বাসটা কি শুধুই বিশ্বাস নাকি প্রমাণ আছে? বেশ তাচ্ছিল্যের স্বরেই বললেন কথাটা। হ্যাঁ, আমি যদি আপনাকে ভূত দেখাতে পারি তবে বিশ্বাস করবেন? দাদু হকচকিয়ে গেলেন। বললেন, তাই নাকি? আচ্ছা, কবে? পরের অমাবস্যায় আমাদের বাড়িতে। আমার বাবা যে ভূত দেখাতে ওস্তাদ তা আমাদের কসপিনকালেও জানা ছিল না। সেই দিন অমাবস্যা রাতে যথারীতি ওই দাদু তার ছেলে বউ নিয়ে হাজির, আর হাজির গ্রামের কিছু উৎসুক লোকজন। আমরা অনেকেই ছোটরা ছিলাম। তারা তো মনে মনে ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু ব্যাপারটা চাক্ষুষ দেখার লোভও সামলাতে পারছিলাম না। যদি বাবা মা জানতে পারে আমরা ভয় পেয়েছি তাহলে অন্য কোথাও আমাদের সরিয়ে দেবে। মায়ের আঁচল চেপে বসে আছি আমরা 2 বোন। মাও আমাদের মতোই সমান উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। রাত 10টা বাজলো ঘড়িতে। আমার বাবা দাদুর ফ্যামিলির সবাইকে একটা ঘরে ডাকলেন। তার সাথে কিছু অন্য লোকও গেল যারা ভূত দেখতে ইচ্ছুক। ঘরের মাঝে একটা মোমবাতি জ্বলছে। বাবা সবাইকে ডেকে একটা করে লাইন করে বসিয়ে দিলেন। তারপর হাতে একটা ছোট্ট মাটির পাত্র। বাবা এবার মোমবাতিটা নিভিয়ে দিলেন। তারপর সবার হাতে গঙ্গা জল দিয়ে বললেন সেটা হাতে মুখে ভালো করে মেখে নিতে। পরে কিছুক্ষণ সংস্কৃত কিছু শ্লোক আউড়ে নিয়ে জানালাটা একটু ফাঁক করে ঘরের কোণে রাখা বড় আয়নার সামনে মোমবাতিটা জ্বালালেন। তারপর একে একে সবাইকে আয়নার সামনে এসে ভূত দর্শন করতে বললেন। আমরা সবাই ঘরের বাইরে দাঁড়িয়ে ঘামছি। হৃৎপিণ্ডের দ্রুত কার্যকারিতা সবকিছু যেন একে অপরেরটা শুনতে পাচ্ছি। এবার ভিতরে একে একে সবাই আয়নার সামনে যাচ্ছে আর চিৎকার করে উঠছে, না, ভূত দেখে নয়, নিজের মুখ দেখে। দাদুর বাড়ির সবাইকে আমার বাবা গঙ্গা জলের বদলে দিয়েছিলেন আলতা। এটা যে আমার আর বোনের সবুজ ঝুড়িটা থেকে চুরি করা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাকিদের কপালে গঙ্গা জল নয়, আমাদের কলের জল জুটেছিল। তাদের সবার লাল মুখ কিছুটা স্তম্ভিত, অবাক আর কিছুটা লজ্জিতও বোধহয় হয়েছিল। পাড়ার লোকের মুখে মিটিমিটি হাসি। দাদু শুধু বলেছিলেন, এইভাবে ঠকালে হে? বাবুর মুখে নির্লজ্জের হাসি। যাকগে, তারপর তারা অনেক দিন আমাদের এড়িয়ে চলেছিলেন। পরে আবার স্বাভাবিক হয়ে যান অবশ্য। তবে পাড়ায় আসা নতুনদের কাউকে আর ভয় বা ঠাট্টা তামাশা করার সাহস দেখাননি। আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।